ভাই, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। চল না একটু উদ্দেশ্যহীনভাবে কোথাও বেরিয়ে পড়ি। আরে এই তো আইডিয়া, বাহ! চল আমরা বরং কোনো ভুতুড়ে জায়গায় যাই। আরে বুঝছিস না, ও তো ভূত, উড়ে উড়েই পৌঁছে যেত। ট্রেন তো মানুষে চাপে। তাই তো তুই দরজা ধরে অপেক্ষা করছিলি আমার জন্য। ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে রে। গল্প যখন তখন অরিজিনালসে আজকে আপনারা শুনবেন সোমার লেখা সাগর ডাকে আয়। সোমার গল্প আপনারা আগেও শুনেছেন। সোমা গল্প যখন তখনের একজন টিম মেম্বার। আসুন শুনি সাগর ডাকে আয়। 4 বন্ধু, সঞ্জয়, পার্থ, রিমি আর সুদেশনা, কি করে যেন কলেজে এসে সকলের থেকে আলাদা একটা জগৎ তৈরি করে ফেলল। সুদেশনা আর রিমি স্কুল থেকে একসাথে, কিন্তু বাকিদের সাথে কলেজে এসেই আলাপ। 4 জনের চরিত্র 4 রকমের। রিমি খুব সুন্দরী, নাচতে খুব ভালোবাসে আর স্বভাবটাও খুব হাসি খুশি। সুদেশনা দেখতে সাধারণ, গানের গলা মোটামুটি ভালো, তবে তার ব্যক্তিত্ব ছোট থেকেই একটু রাশভারী। লোকজন সহজে তাকে হালকাভাবে নিতে পারে না। সঞ্জয় একটু ভাবুক প্রকৃতির, নিয়মের বেড়ায় বড় হয়ে উঠেছে, তাই গতানুগতিক জীবন মেনে নিতে হচ্ছে। না হলে অন্তর থেকে সে একটু খামখেয়ালি আর ক্রিয়েটিভ মানুষ। পার্থ এদের সকলের চেয়ে আলাদা, হই চই করা প্রাণবন্ত একটা ছেলে। কলেজের বেঞ্চে তবলা বাজিয়ে সকলের সাথে গলা মিলিয়ে সদ্য রক ব্যান্ডের গান গাইতে থাকা অবস্থায় আসলে পার্থর সাথে আলাপ হয় বাকিদের। চারিত্রিক বৈষম্য থাকলেও হয়তো মিউজিক এদের এক সুতোয় বেঁধে দিয়েছিল। একদিন কলেজ ক্যান্টিনে চা আর ডিম টোস্ট খেতে খেতে সঞ্জয় বলল, ভাই, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। চল না একটু উদ্দেশ্যহীনভাবে কোথাও বেরিয়ে পড়ি। জিও ব্রাদার, তুমি তো আমার মনের কথা বললে। দীর্ঘজীবী হও। ও ফ্যান্টাস্টিক। এই চল না চল না চল না কোথাও যাই। আরে চল না বললেই কি যাওয়া যায় নাকি? আর তাছাড়া উদ্দেশ্যবিহীনভাবে তো আরই যাওয়া যাবে না কিন্তু। এই যে এলেন আমাদের দিদিমণি, শোন, এই বয়সে অ্যাডভেঞ্চার করবি না তো কবে করবি? একদম কিন্তু প্ল্যান বানচাল করবি না বলে দিচ্ছি। প্ল্যান বানচাল করবি না? প্ল্যানের তুই কি বুঝিস? আরে না না, সুদেশনা কথাটা খুব ভুল বলেনি। হালকা একটা প্ল্যান করব, তবে বেশিরভাগটাই হবে অজানা। ওহ, সো রোম্যান্টিক। রোম্যান্টিক? রোম্যান্সের কি দেখলি এর মধ্যে? যদিও বা থাকতো কিছু রোম্যান্স, এই 2 সজনে ফুলের সাথে তো সেসবের কোনো আশাই নেই। তোমরা আর কলির কেষ্ট কোথায় পাবে ভাই? অবশেষে আমাদেরকে দিয়েই কাজ চালাতে হবে। এই রিমি শোন, তুই ভেবে দেখ, সঞ্জয় তবু একটা ওয়াইস চয়েস, কিন্তু আমার সাথে যেন আরেকজন একটুও 4 চোখ এক করতে না চায়। সেই দিন কথা ওখানেই শেষ হলো। বলে রাখা ভালো, কলেজের বাইরে এরা প্রত্যেকেই খুবই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, তাই সারা সপ্তাহ কোনো না কোনো পার্ট টাইম জবে ওরা ব্যস্ত থাকে। পার্থ যেমন একটা গার্মেন্টসের সেলসের সাথে যুক্ত, রিমি কিছু নাচের টিউশন করে, সঞ্জয় একটা অ্যাড এজেন্সিতে দরকার মতো প্রজেক্ট ডিজাইনিং করে, আর সুদেশনা একটা নার্সারি স্কুলে মর্নিং শিফটে পড়ায়। প্রতি সপ্তাহে রবিবার কলেজের বাইরে ওরা একসাথে দেখা করে। কখনো সিনেমা দেখে, কখনো গঙ্গার ধারে বসে, কখনো ময়দানে, আবার কখনো কখনো জাস্ট কলকাতার রাস্তায় ঘুরে বেড়ায়। এরকমই একটা রবিবারে ময়দানে বসে ওরা যখন গল্প করছে, কিরে, তোদের বেড়াতে যাবার ভূত কি ঘাট থেকে নেমে গেল? আরে এই তো আইডিয়া, বাহ! চল আমরা বরং কোনো ভুতুড়ে জায়গায় যাই। তা ভালো, এক ভূত তো আরেক ভূতের সাথেই দেখা করতে যায়। ঠিক বলেছিস, দারুণ বলেছিস। উফ, তোরা থামবি?
তোদের ঝগড়া রেফারি হতে হতেই আমার প্রাণটা বেরিয়ে যাবে। বালাই ষাট, তোর প্রাণ অমনি বেরিয়ে গেলেই হলো? তাহলে আমাদের অজানার পথে গাইড কে হবে? দাদা আসতে লেডিস, কোলে বাচ্চা হতে আর একটু দেরি। তাহলে সত্যি যাবি? কলেজের গরমের ছুটি আসতে বেশি দেরি নেই, সকলেই বাড়িতে কলেজের এক্সকারশন বলে বেরিয়ে পড়ব। কিন্তু প্রশ্ন হলো যাব কোথায়? দীঘাপুরি দার্জিলিং কিন্তু যাব না ভাই। এই শোন না, আমার স্কুলের নমিতাদি আছে না, ওরা বলছিল ইউটিউবে এখন নতুন নতুন জায়গার খবর দেয়। সেরকমই একটা অজানা সি বিচে ওরা নাকি এবার বেড়াতে গিয়েছিল। কলকাতা থেকে বেশি দূরেও নয় রে, মাত্র ঘন্টা 3 জার্নি। ওড়িশার বালাসোরে নেমে একটা অজানা হোমস্টেতে 2 রাত কাটিয়ে হইচই করে ফিরে আসবো। ঠিক আছে, কিন্তু আমার শর্তটা মনে আছে তো? কিছুটা প্ল্যান করা যাবে বটে, তবে সবটা নয়। দ্যাট মিন্স ডেস্টিনেশন প্ল্যান করলাম, কিন্তু হোমস্টেটা গিয়ে খুঁজে দেখে ঠিক করব। রাজি? ব্রাভো! এই না হলে আমার ভাই। এই কবে যাব? তাড়াতাড়ি ডেটটাও ফিক্স কর। ঠিক হলো, আগামী মাসের সেকেন্ড স্যাটারডেতে ওরা বেরিয়ে পড়বে। রিজার্ভেশন করে যাবে না, দৌড়ে ট্রেনে উঠে সিট পাবার মজাই আলাদা। রিজার্ভ টিকিটে তো জেঠুরা যায়। নির্দিষ্ট দিনে শালিমার স্টেশনে 4 জনের সকাল 7টায় মিট করার কথা। সুদেশনা আর রিমি যথারীতি সময় মতো এসে গেছে। রাতে অনেকক্ষণ 4 জনে কনকলে গল্প করে এই একটু যখন শুতে গেল, তখনই প্রায় রাত 3টে। যদি ঘুম না ভাঙে, সেই উত্তেজনায় আর ঘুমোতেই যায়নি ওরা। এই প্রথম অভিভাবকহীনভাবে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে ওদের অভিযান। শেষটা কি হবে জানা নেই, কিন্তু শুরুটা বেশ ভালোই হয়েছে। স্টেশনে ঢুকে একটু এদিক ওদিক করতেই দূর থেকে সঞ্জয়কে আসতে দেখা গেল। রিমি বলে উঠল, এ কি রে, এত বড় ক্যামেরাটা কোত্থেকে জোগাড় করলি? এই ছবি তুলে দে প্লিজ, একটা ছবি তুলে দে। আরে দাঁড়া, ছবি তোলার তো এই শুরু, জিনিসগুলো নামিয়ে রাখতে দে। আমাদের ওই অ্যাড এজেন্সির অমিয়দার থেকে কদিনের জন্য ধার নিয়ে এসেছি। শর্ত একটাই, কিছু ভালো নেচারের ছবি আর শুটিং স্পটের ছবি তুলে আনতে হবে। আরে সে তো না হয় হলো, কিন্তু সেই জ্যান্ত ভূতটা কই গেল বলতো? ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দেবে এক্ষুনি। অ্যাডভেঞ্চার করে করে তো টিকিট রিজার্ভও করলি না। দৌড়ে উঠে সিট না রাখলে 3 ঘন্টা অ্যাডভেঞ্চার করিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ রে, ঘুমিয়ে পড়লো নাকি রে? ও তো এমনিতেই লেট রাইজার, কিন্তু আজ যদি না আসে, ওকে ছাড়া একদম ট্রিপটা জমবেই না। চল আমরা বরং জেনারেলের দিকে এগোই, সিটটা আগে পাই, তারপর ভাবা যাবে। এই বলে ওরা এগোতে লাগলো। ট্রেনও ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকেছে। ব্যাগগুলো পিঠে নিয়ে ছুট দিল 3 বন্ধু। ট্রেনটা পুরোপুরি থামার আগেই লোক উঠছে কোনো মতে। ট্রেনে উঠে মুখোমুখি 4টে সিট অকুপাই করতে পারল। বেশ গলদঘর্ম অবস্থা তখন ওদের। বাবারে, সিট পাওয়া গেছে, কিন্তু এই রে ট্রেন ছেড়ে দেবে তো। যদিও বেশি দূরের রাস্তা নয়, ও যদি ট্রেন মিসও করে পরের গাড়িতে চলে আসবে, সন্ধ্যের আগে পৌঁছে যাবে। কিন্তু একসঙ্গে যাওয়ার আনন্দ, সেটাই তো মাটি। একদম তাই। তাছাড়া ফোনটা তো ধরবে। কেমন কুম্ভকর্ণ রে ভাই। উফ সত্যি। আচ্ছা শোন না, আমি একটু নেমে দাঁড়াচ্ছি, কেমন জানো না দম বন্ধ লাগছে। হুইসেল দিলেই উঠে পড়ব। তোরা যাস না, সিটগুলো আবার দখল হয়ে যাবে। এই সুদেশ না, উঠে পড়, ট্রেন ছেড়ে দিচ্ছে। সুদেশনাও ট্রেনের হ্যান্ডেলে হাত দিতেই ট্রেনটা গতি নিল। অমনি দূর থেকে দেখলো একটা লেমন ইয়েলো টি শার্ট আর ব্লু জিন্স পরে, চোখে সানগ্লাস দিয়ে একটা ছেলে কোথা থেকে যেন বেরিয়ে এসে দৌড়তে শুরু করেছে। একটু পরেই চেনা গেল এটা ওদের সেই ফাজিল পার্থ।
সুদেষ্ণা নিজের অজান্তেই হাতটা বাড়িয়ে দিল, আর পার্থ এক লাফে কামড়ায় উঠে ওকে জড়িয়ে ধরল। জানলা দিয়ে রিমি আর সঞ্জয় ওকে দেখতে পেয়ে হই হই করে উঠল। সুদেষ্ণা কেন জানি না খুব রেগে যেতে গিয়েও পারল না, বরং ওর চোখে জল চিকচিক করে উঠল। পার্থ সেটা খেয়াল করেছিল, কিন্তু মজা করা ওর স্বভাব, তাই বলে উঠল, এ কি রে, এ তো পুরো উল্টো হয়ে গেল। দুলহানিয়াই দিলওয়ালেকে তুলে নিল। এই, তুই আগে থেকে এসে লুকিয়েছিলিস তাই না? হ্যাঁ, সেই জন্যই ফোন ধরছিল না শয়তানটা। মার 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 ওকে। আরে বুঝছিস না, ও তো ভূত, উড়ে উড়েই পৌঁছে যেত। ট্রেন তো মানুষে চাপে। তাই তো তুই দরজা ধরে অপেক্ষা করছিলি আমার জন্য। মোটেই না, আমার বাড়ি বই গেছে, আমি তো হাওয়া খাচ্ছিলাম। হ্যাঁ, ভুতুরে হাওয়া। চারজন গান গাইতে গাইতে হইচই করতে করতে চলল। আশেপাশে যাত্রীদের দিকে ওদের কোনো তোয়াক্কাই নেই। কেউ কেউ বলল, বাবা আজ তো ট্রেনে FM রেডিও বাজছে। কেউ বা গানের ফরমায়েশও করলো, কিন্তু ওরা খুব একটা কান দিল না। যৌবন বোধহয় এমনই হয়, নিজের খেয়ালে বয়ে যায়। তবে যেহেতু সিটগুলো মুখোমুখি, তাই ওদের পরস্পরের দৃষ্টি যেন কখনো কখনো একে অপরের উপর আটকে যাচ্ছিল। আজ রিমি পরেছে হালকা নীল একটা টপ আর জিন্স। ও যা পরে তাতেই অসম্ভব সুন্দর লাগে। সঞ্জয় বরাবরই একটু কল্পনা প্রবণ। কোথাও যেন ওর কল্পনায় মাঝে মাঝেই এক অচেনা নারী ধরা দেয়। তাকে পিছন থেকে ডাক দিয়ে কাছে যাওয়ার আগেই কল্পনার রেশ কেটে যায়। অচেনা সেই নারীর মুখটা দেখা হয় না। আজ অন্য একটা পরিবেশে অ্যাডভেঞ্চারের উত্তেজনায় মনটা যখন বাঁধ ভাঙা জোয়ারের জলের মতো বয়ে যেতে চাইছে, তখন হঠাৎ করেই রিমির সাথে দৃষ্টি বিনিময় হলে সেটা কেন থমকে দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছে না। রিমি খুবই সুন্দরী, কলেজে ওর প্রচুর ফ্যান। সঞ্জয় তো সাহসী পায় না ওকে কিছু বলতে, পাছে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। কিন্তু আজ যেন রিমি ওকে কিছু বলতে চায়। অন্যদিকে পার্থ হাজার দুষ্টুমির মধ্যে শুধুই সুদেষ্ণার চোখে জল আর আজকে সকালের ওই মুহূর্তের জড়িয়ে ধরার সময়টা ভুলতে পারছে না। কেন জানি না মনে একটা অন্যরকম মিষ্টি অনুভূতি টের পায়। কখন যেন এইসব ভাবতে ভাবতে, হাসি গান গল্প করতে করতে ওরা বালাসোর স্টেশনে এসে উপস্থিত হয়। তাড়াহুড়ো করে নেমে পড়ে সবাই যেন বিজয়ীর হাসি হাসে। নিজেদের চেনা শহর থেকে এত দূরে এসে প্রথমবার একসাথে আনন্দে চারজনই একে অপরকে জড়িয়ে ধরে। পার্থ বলে, বস, একটু কিছু খাওয়া যাক। কোথায় যাব তাও জানি না, কি পাবো তাও জানি না। চল কিছু খেয়ে তারপর বরং খোঁজ খবর করি। এখানে যদি একটা টয়লেট পেতাম খুব ভালো হতো। তোদের তো আর ওসবের চিন্তা নেই। মানেটা কি? আমি ভূত বলে আমি খাইও না আর ইয়েও করি না? এই, ওখানে একটা দোকান আছে, দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, এখান থেকে নিয়ারেস্ট বিচ কোনটা? আর মোটামুটি নির্জন বিচ, মানে যেখানে ট্যুরিস্টরা খুব একটা যাওয়া আসা করে না। দাদারা, আপনারা যেমন চাইছেন মু ঠিক তেমনটির সন্ধান আপনাদের দিতে পারি। তবে মোর একটাই শর্ত, মু আপনাদেরকে আমার অটোতেই নিয়ে যাব। আসলে আমি আপনাদের নিয়ে যাব লোকাল জেলেপাড়ায়, যেখানে ঝাউবনের মধ্যে মধ্যে একটা আত্মা বাড়ি, আর দূরেখানে হেঁটে গেলে সমুদ্র। চাইলে জেলেদের নৌকায় চেপে ঘুরতে পারবেন। কিন্তু আমরা থাকবো কোথায়? আজ্ঞা দিদামণি, আপনারা ট্রেন ভাড়া করতে পারেন, অথবা কোনো জেলে পরিবারের ফাঁকা ছাউনি বাড়িতে দুরাত কাটাতে পারেন। শোন না, গিয়ে দেখি না কি ব্যবস্থা। আমরা তো এমনটাই চাইছিলাম, সবটাই অজানা অনিশ্চিত, আর মনে হচ্ছে খুব একটা ব্যয়বহুলও হবে না, তাই না?
চল চল, আর তো ভাবিস না, ভালো না লাগলে ওনার গাড়িতে অন্য কোথাও চলে যাব। অগত্যা চারজনে উঠে পড়ল অটোয়। এইখানের অটোগুলো কলকাতা শহরের মতো নয়, বেশ বড়। মালপত্র নিয়ে আরামেই বসা যায়। জিমি আর সঞ্জয় সামনে বসলো, আর সুদেষ্ণা এবং পার্থ পিছনে। লোকালয়ে ছাড়িয়ে ধীরে ধীরে যতই ওরা এগোচ্ছিল, ঘরবাড়ি কমে আসছিল। দুপাশে ধান ক্ষেত দেখা যাচ্ছিল। বাংলা আর উড়িষ্যার গ্রাম যেন একই রকম চেনা ছবি দেখাচ্ছিল। এর জন্যেই বোধহয় এরা প্রতিবেশী রাজ্য। সঞ্জয় টুকটাক ছবি তুলছিল, মাঝখানে গাড়ি থামিয়েও কিছু অচেনা পাখির ছবি তুলেছে ও। গরম বাড়ছিল, তাই ক্লান্তি আসছিল। অটোর ঝাঁকুনিতে রিমি তো সঞ্জয়ের কাঁধে মাথা দিয়ে শুয়েই পড়ল। রিমির পারফিউমের হালকা মিষ্টি গন্ধ হাওয়ায় ভেসে সঞ্জয়ের নাকে আসছিল। মনে হচ্ছিল ও বোধহয় আবার স্বপ্ন দেখছে। আস্তে আস্তে অটো ঝাউবনে প্রবেশ করতেই সূর্যের তাপ আর আলো দুই কমে আসলো। বেশ ঠান্ডা মিঠে হাওয়ায় মনটা আবার উজ্জীবিত হয়ে উঠল। পার্থ বলল, এত গভীর এরকম ঝাউবন আগে কখনো দেখিনি, বেশ অন্যরকম লাগছে। ফেরার সময় আমরা অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরবো বলে মনে হচ্ছে। সুদেষ্ণার হঠাৎ চোখ পড়ল লুকিং গ্লাসের দিকে। দেখল ড্রাইভার অপলক দৃষ্টিতে ওদেরকেই দেখছে। চোখাচোখি হতে চোখটা ঝট করে সরিয়ে নিল। মনটা কেমন যেন কু ডাকল। পরক্ষণেই সে নিজেকে মনে মনে শাসন করে উঠল, অযথা বাজে চিন্তা করার জন্য। খানিক দূর যাবার পর সমুদ্রের চাপা গর্জন ওদের কানে এলো। চারজনেই হই হই করে উঠল সমুদ্র সমুদ্র বলে, আর ড্রাইভারও জানালো ওরা প্রায় এসেই গেছে। অটোটা এসে যখন থামলো একটা জেলে বস্তির সামনে, ঘড়িতে বেলা প্রায় 3টে। এখানে আশেপাশে হোমস্টে বা হোটেল কিছুই নেই, এমনকি টুকটাক দোকানপাটও নেই। ছড়িয়ে ছিটিয়ে দু একটা দরমার বাড়ি, কিছু গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, আর কটা বাচ্চা ছেলে মেয়ে খেলা থামিয়ে ওদের দেখছে। ড্রাইভার ওদেরকে দাঁড়াতে বলে একটা বাড়িতে ঢুকে গেল। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী লোক ও তার বউ এসে হাসি মুখে দাঁড়ালো। তারা বলল, কাছে পিঠে অনেক টেন্ট বা ছাউনি ভাড়া পাওয়া যায়, তবে ওরা যদি চায় তাহলে ওরা একটা ফাঁকা ছাউনি ঘর ওদেরকে থাকতে দিতে পারে, আর খাবার যা বলবে ওরাই রেঁধে দেবে। শোন, টেন্টে থাকার দরকার নেই, আমরা বরং এদের ঘরেই থাকি। এমনি জায়গাটা এত নির্জন, ঘরে থাকলে অন্তত প্রোটেকশন তো হবে। এই শুরু হলো, নাও এবার করো অ্যাডভেঞ্চার। শোন না, দেখ, যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়, কিন্তু সামনে বসার জন্য বাঁশের মাচা বাঁধা আছে। এই ঝোপঝাড়ের বাগান, দূরে টিনের পাল্লা দেওয়া বাথরুম, ঘরগুলো মেঝে তো বাঁধানোই দেখছি। ছাদে খড়ের ছাউনি ও ঠিক আছে। আলোর ব্যবস্থা আমি জানি না, লোডশেডিং হতেও পারে। আর খাবারের তো ওরাই সব করে দেবে। চল না, এখানেই থেকে যাই, অসুবিধা নেই। দাদা, তোমার নাম কি? আগে পলাশ, আর উনি আমার স্ত্রী জবা। বাহ, ভালো তো, তোমাদের তো বেশ ফুলে ফুলে মিল হয়েছে। আচ্ছা, এখন কি কিছু খাবার পাবো? আগে বললে গরম ভাত, ডাল আর সদ্য ধরা মাছ ভাজা করে দিতে পারি। এর চেয়ে বেশি কিছু এখন হবে না। ওই 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 ওতেই হবে, পারলে একটু আলু সেদ্ধ দিও। কি রে সুদেষ্ণা, তুই তো দেখছি একটা কথাও বলছিস না, একদম চুপ হয়ে গেছিস, হলোটা কি? না, ভাবছি এই বাড়িটা কার। তোমরা যে বললে কেউ তেমন আসে না, তাহলে এত পরিষ্কার করে সাজানো
তোমাদেরই বাড়ি? হ্যাঁ মানে ওই না মানে আমাদেরই প্রায় দেখাশোনা করি। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আপনাদের খাবারের জোগাড় করি। এই 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 শুরু হলো তোর গোয়েন্দাগিরি। থাক না বাবা, দুটো দিন যারই বাড়ি হোক না কেন। সুদেষ্ণা কিছু না বলে ঘরে ঢুকে পিছনের জানলাটা খুলে দিয়েই চমকে উঠল। ভয়ে পেটে গিয়েও হেসে ফেলল। এটাতে একটা বাচ্চা নতুন কেউ থাকতে এসেছে দেখে উঁকি মারছিল। তবে জানলা খুলে মনটা ভালো হয়ে গেল। বহু দূরে সমুদ্র দেখা যাচ্ছিল, হু হু করে হাওয়া আর হালকা গর্জনও শোনা যাচ্ছিল। সুদেষ্ণা ছুটতে গিয়ে বাকিদের ডেকে এনে দেখালো। এই চল না, চল চল, সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসি। এত জিনিস ফেলে রেখে চলে যাবি? তালা চাবিও তো নেই। এই শোন না, তোরা বরং যা, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর এক এক করে ফ্রেশ হতেও তো সময় লাগবে। আচ্ছা বেশ, তাহলে তুই থাক, বেশি দূর তো নয়, একটু পা ভিজিয়েই চলে আসছি, কেমন? এই রিমি, আমি থাকবো, তুই একা থাকতে পারবি? হ্যাঁ সোনা, ও ঠিক থাকতে পারবে, তুই চল তো। ইস, থাকতো না হয় দুজনে একটু নিজের মতো, যেমন নিজের কোনো রসকস নেই, অন্যদেরও বোঝে না। আমি সব শুনতে পেয়েছি। ভাই, কে যেন আমাদের সজনে ফুল বলেছিল? এই এই পার্থ, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। সঞ্জয় হাসছিল। ঘুরে দেখল রিমি হেসে হাত নাচছে। কি মনে হতে সঞ্জয় ইশারায় একটা ফ্লাইং কেস ছুঁড়ে দিয়ে দৌড় দিল বন্ধুদের পেছনে। রিমি একাই লজ্জায় লাল হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে গুনগুন করে গান করতে করতে ব্যাগ থেকে চেঞ্জ করার জন্য পোশাক বার করতে লাগলো। কিন্তু হঠাৎ ওর মনে হলো পেছনে কেউ যেন খুব আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে। ওর মনে হলো হয়তো সঞ্জয়, হয়তো এক্ষুনি সঞ্জয় পিছন থেকে ওকে আলতো করে ডেকে চমকে দেবে। কিন্তু কিছুক্ষণ কেটে যাবার পরও কেউ না ডাকায় পেছন ঘুরতেই ও চমকে গেল। দেখল কেউ তো নেই। সবটাই মনের ভুল ভেবে ও জামা নিয়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা বন্ধ করে সবে মুখে চোখে জল দেবে, বাইরে নুপুর পরে কারুর হাঁটার শব্দ পেল। ও চেঁচিয়ে বলল, কে কে বাইরে? জবাদি, জবাদি এসেছো? খাবার হয়ে গেছে বুঝি? কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রিমি দেখল কেউ তো নেই। বাকিদের ওপর একটু রাগও হচ্ছিল ওর। যাক, আপন মনে ঘরে ঢুকতে গিয়ে জানলার দিকে ফিরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, ও, তোরা ফিরে এসছিস? কিন্তু শাড়ি পরে কে ওটা? সুদেষ্ণা তো শাড়ি পরেনি। মনে মনে এইসব ভাবতে ভাবতেই আলোটা হাতড়ে হাতড়ে জ্বালাতে যাবে এমন সময় পেছন থেকে শব্দ শুনতে পেল বন্ধুরা চেঁচাতে চেঁচাতে ফিরছে। রিমি চিৎকার করে ছুটে সঞ্জয়ের দিকে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, এই ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে রে, ঘরে ঘরে রিমি, ঘরে। রিমি, রিমি, কি হলো? রিমি, রিমি!